হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন গল্প। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। বাসর ঘরে ঘোমটা দিয়ে বসে আছি। রাত 2:30 বাজে। এত রাত হয়ে গেল, এখনো বর আমার বাসর ঘরে আসলো না। অনেকক্ষণ ধরে বসে আছি ঘুমটা দিয়ে, তার আসার নামগন্ধ নেই। রাগে দুঃখে ঘুমটাটা টেনে খুলে ফেললাম। ঘুমটা খুলে বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়াতে দরজা খুলে কেউ একজন প্রবেশ করল। তার দিকে তাকিয়েছিলাম একধানে। সে কখন যে আমার সামনে এসে দাঁড়িয়েছে সেদিকে খেয়াল নেই আমার। তার কথা শুনে আমার ধ্যান ভঙ্গ হয়। আসসালামু আলাইকুম। তার কণ্ঠ শুনে আমার বুকের ভেতর কেমন যেন গড়ে ওঠে। কাঁপা কাঁপা কণ্ঠে তার সালামের উত্তর দিলাম, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করানোর জন্য দুঃখিত। আসলে আমার এক বন্ধুর বউ অসুস্থ, সে হসপিটালে ভর্তি। তার রক্তের প্রয়োজন, আর আমার রক্তের গ্রুপ ও তার বউয়ের রক্তের গ্রুপ একই। তাই আমাকে ফোন দিয়েছিল, আর ওখানেই অনেক দেরি হয়ে যায়। তার জন্য অনেক অনেক সরি। আপনি প্লিজ রাগ করবেন না। তার কথা শুনে আমি মুগ্ধ হয়ে যাই। এ যুগে এমন কয়টা মানুষ আছে যারা অন্যের বিপদে সাহায্য করে? তার কথা শুনে বললাম, আরে না, আমি রাগ করিনি। কেমন আছেন? ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে হুট করে বিয়ে হয়ে যাওয়ায় আমাদের ভালোভাবে পরিচিত হওয়া হয়নি। আমার নাম আব্রাহাম চৌধুরী। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। তার কথা শুনে আমি এবার আমার পরিচয় দিই। আমার নাম আরহা জাহান আরও। আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। তুমি আমার অনেক ছোট, তাই তুমি করে বললাম। তোমার কি কোনো আপত্তি আছে তোমাকে তুমি বলায়? আরে না, আমার কেন আপত্তি থাকবে? আমার তো কোনো আপত্তি নেই, আপনি তুমি করেই বলিয়েন। তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করাইছে বলে দেওয়াল ঘড়িতে দেখি 3টে বাজে। তুমি ওয়াশরুমে জামাকাপড় চেঞ্জ করে শুয়ে পড়ো, আমি রুমে চেঞ্জ করে নিচ্ছে। আব্রাহামের কথা শুনে তাকে বললাম, আসলে এখানে তো আমার জামাকাপড় নেই। আরহার কথা শুনে আমার মনে পড়ল, আমাদের বিয়ে তো হুট করে হয়ে গেছে, তার জামাকাপড় তো কিছুই কেনা হয়নি। কি করব তাই ভাবছি। এখন তো মা বা আহিকে ডাকতে পারবো না, অনেক রাত হয়ে গেছে। সবাই এখন ঘুমে বিভোর হয়ে আছে। আরহাও আমার দিকে কেমন তাকিয়ে আছে। আমি আমার একটা টি-শার্ট আর ট্রাউজার বের করে দিলাম। এগুলো এই কয়েক ঘন্টা চালাও, সকালে শপিংয়ে যাবনি, এখন কাউকে ডাকা যাবে না। আব্রাহামের হাত থেকে টি-শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আব্রাহাম বিছানায় বসে আছে। আমি তার দিকে তাকাতেই দেখি সে আমার দিকে তাকিয়ে আছে। আরহাকে দেখতে একদম হুড়পড়ির মতো লাগছে। উজ্জ্বল শ্যামলা গায়ে টি-শার্ট ভালোই মানাইছে। ট্রাউজারটা অনেক বড়, তাই পায়ের কাছে ভাঁজ করে রেখেছে। কোমর সমান চুলগুলো ছেড়ে দেওয়ায় আরও সুন্দর লাগছে। আমি চোখ সরাতে পারছি না। বুকের ভেতর কেমন ধকধক করছে। আব্রাহামের এভাবে তাকানো দেখে আমার অনেক লজ্জা লাগছে। আমি তাকে বললাম, এভাবে কি দেখছেন? আনমনেই আব্রাহাম বলে ওঠে, এক শ্যামা হুড়পড়িকে দেখি। আব্রাহামের কথা শুনে আমার বুকের ভেতর ধকধক করে ওঠে। এক শ্যামা হুড়পড়িকে দেখি। কথাটা শুনে আমার শরীর কেঁপে উঠল, গায়ে লোম ঘাড়া হয়ে আছে। অনেকক্ষণ ধরে চুপ করে দাঁড়িয়ে আছে। ঘুমে চোখ দুলছে, কিন্তু আব্রাহামকে বলতে পারছি না। আব্রাহাম অনেকক্ষণ ধরে মনোযোগ দিয়ে আরোকে পর্যবেক্ষণ করে। সে খেয়াল করে আরও কেমন কাচুমাচু করছে কিছু বলার জন্য, কিন্তু বলতে পারছে না। সে কিছুটা বুঝতে পারছে আরোর ঘুম পাচ্ছে। এখন রাত 3:40। তোমার ঘুম পাচ্ছে বললেই পারো, এভাবে দাঁড়িয়ে না থেকে শুয়ে পড়ো। বলেই আমি একপাশে সরে গিয়ে তাকে শোয়ার জন্য জায়গা করে দিলাম। আব্রাহামের পাশে গিয়ে শুয়ে পড়লাম। আমার অনেক ঘুম পাচ্ছে। সকাল 10টা বাজে। এখনও আরও আর আব্রাহাম ঘুমাচ্ছে। আজ হঠাৎ করে আব্রাহামের ফুফু আর ফুপা বেড়াতে আসে। তাদের দেখে আব্রাহামের মায়ের মুখে আঁধার নেমে আসে। বাড়ির সবাই অবাক হয়ে যায় তাদের দেখে। আব্রাহামের বিয়ের খবর তারা জানে না। তারা মা মেয়ে এসেই আব্রাহামের খোঁজ করে। যখন শুনে আব্রাহাম ঘুমাচ্ছে তখন তারা অবাক হয়ে যায়, কারণ এত বেলা করে আব্রাহাম ঘুমায় না। তাই আব্রাহামের ফুপাতো বোন রাইমা গিয়ে আব্রাহামের রুমের দরজায় নক করে। আব্রাহামকে ডাকে, আব্রাহাম ভাইয়া, আব্রাহাম ভাইয়া, আপনি কি এখনও ঘুমাচ্ছেন? কত বেলা হয়েছে, উঠেন। দরজা কড়ানাড়া দেয় এবং রাইমার ডাকে আরও পিটপিট করে তাকায়। বাইরে থেকে এখনও ডেকে চলেছে রাইমা। রাইমার ডাকাডাকিতে আব্রাহামেরও ঘুম ভেঙে গেছে। কারো ডাকাডাকিতে আমার ঘুম ভেঙে যায়। কে ডাকছে বুঝতে পারছি না। পাশে তাকাতে দেখি আরও উঠে গেছে।
আরোর দিকে তাকাতেই আমার হার্টবিট অনেক ফাস্ট চলছে। ফোলা ফোলা চোখ, চোখে মুখেও এখনও ঘুমের লেশ লেগে আছে। আমার কেমন যেন লাগছে আরোকে এই অবস্থায় দেখে। ঘুমে আমার চোখ দুটো খুলতে পারছি না। আমি আব্রাহামের দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকে বললাম, দরজা খুলে দেখেন কে ডাকছে। আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো বলেই আবার শুয়ে পড়লাম। আমি আরোর কথা মতো দরজা খুলে দেখি রাইমা দাঁড়িয়ে আছে। তাকে দেখে বলে উঠলাম, কেমন আছো রাইমা? ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার কি শরীর খারাপ, এত বেলা করে ঘুমাচ্ছেন? ভালো আছি। আরে না, শরীর খারাপ না, কাল রাতে অনেক দেরি করে ঘুমাইছি, তাই উঠতে দেরি। ও, তা তুমি কখন আসছো? আছি আধা ঘন্টার মতো হলো। আচ্ছা থাকো, আমি ফ্রেশ হব। আর আহি, তুই আমার রুমে আয় তো। মলের রুমে চলে আসলাম। রুমে এসে দেখি এখনও আরও ঘুমাচ্ছে। ট্রাউজার আর টি শার্ট পরা অবস্থায় আরও কি একটা পুতুল পুতুল লাগছে। আহি এসে দরজায় নক করে। আসবো ভাইয়া? আয়, বল ডাকছিলে কেন? তোর একটা ড্রেস দিয়ে যা তো। আরোর এখানে কোনো ড্রেস নেই, ওকে দিয়ে যাচ্ছি বলেই বিছানায় শুয়ে থাকা আরোর দিকে তাকিয়ে মুচকি হেসে রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর আহি একটা 3 পিস এনে আব্রাহামের কাছে এনে দেয়। আব্রাহাম রুমের দরজা লক করে ফ্রেশ হয়ে বের হয়ে আরোর পাশে বসে আরোকে আস্তে আস্তে ডাকছে। আরো, এই আরো, উঠো, আর কত ঘুমাবা? 11টা বাজতে গেল, উঠো, এত ঘুমালে শরীর খারাপ করবে তো, উঠো, নাস্তা করতে হবে বলেই উঠে বসি আব্রাহামের থেকে। ড্রেস নিয়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বের হয়। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে আরোর পিছন থেকে কেউ একজন বলে ওঠে, এই মেয়ে, কে তুমি? কথাটা কানে আসতেই পিছনে ফিরে তাকাতে দেখি একটা মেয়ে আমাকে প্রশ্নটি করে, কিন্তু মেয়েটাকে আমি চিনি না, তাই বললাম, আমি আরো। আমার কথা শুনে মেয়েটা বলে, তুমি এই রুমে কেন, আর কার কি হও? মেয়েটার কথা শুনে বললাম, আপনি কে? আমি কে মানে? আব্রাহাম রুমে প্রবেশ করে দেখতে পায় আরো আর রাইমা কথা বলছে। রাইমাকে উদ্দেশ্য করে বলে, রাইমা, এটা তোমার ভাবি হয়, আর আরো, এটা রাইমা, আমার ফুপাতো বোন। আব্রাহামের কথা শুনে রাইমা অবাক হয়ে যায়, তার মাথা ঘুরছে। এ কি শুনছে সে? আব্রাহাম বিয়ে করে নিয়েছে? চোখে পানি টলমল করছে। আব্রাহাম বলে ওঠে, আরো আর রাইমা, চলো নাস্তা করতে, অনেক দেরি হয়ে গেছে। আব্রাহামের কথা শুনে আমি বললাম, চলেন বলে দুজন রুম থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে আরেকবার রাইমাকে ডেকে যায়। আমার অনেক লজ্জা লাগছে, এতগুলো মানুষের সামনে বসে আছি। কাল হুট করে বিয়ে হয়ে যাওয়ায় তেমন কোনো মানুষ ছিল না বাসায়, শুধু আব্রাহামের বাবা মা আর বোন। আর আজ তার চাচা চাচি ফুপা ফুপির সামনে বসে আছি। মামা মামি সবাই ইতিমধ্যে এখানে আসার জন্য রওনা দিয়েছেন। নাস্তা করার শেষে আব্রাহাম তার রুমে যাওয়ার পর আমার শাশুড়ি আম্মা আমার পাশে বসে আমার হাতটা তার হাতের মুঠোয় বলে ওঠে, শোনো মা, তোমাকে আমি আমার ছেলের বউ নয়, আমার মেয়ে করে নিয়েছি। এবারই সবাই কিন্তু এখনও জানে না তোর আর আব্রাহামের বিয়ে হয়েছে। আমি আজ সবাইকে জানিয়ে দিব তাদের এ বাড়িতে আসতে বলেছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তোকে কেউ কিছু বললে সোজা আমাকে এসে বলবি, আর যে যাই বলুক তাদের কথা কানে নিবি না, বিশেষ করে তোর দাদি শাশুড়ি আর ফুপু শাশুড়ি। তোর দাদি শাশুড়ি আর বড় মেয়ের বাসায় আছে, সে এখনও বিয়ের খবর জানে না, তাই সে একটু বেশি কথা বলতে পারে, তার কথায় মন খারাপ করিস না। আব্রাহামের ফুপু উপরতলায় তার ছোট ভাইয়ের ফ্ল্যাটে গিয়েছেন দেখা করতে, কিন্তু যে কথাটা শুনলেন তাতে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। আব্রাহামের ফুপুকে দেখে আব্রাহামের চাচি বলেন, কি আপা, আব্রাহামের বউ দেখতে এসেছেন, রাইমাকে সাথে নিয়ে আনেননি? আব্রাহামের চাচির কথা শুনে আব্রাহামের ফুপু বলে, আব্রাহামের বউ দেখতে এসেছি মানে? কেন, জানেন না? আপনাকে কোনো কিছু বলেনি। আব্রাহাম কাল রাতে বিয়ে করে বউ নিয়ে আসছে। আব্রাহামের চাচির কথা শুনে আব্রাহামের ফুপুর মাথা ঘুরছে। সে যে পরিকল্পনা করে এসেছিল সবটাই ভেস্তে গেল। রাগে ক্ষোভে ফসছে। ছোট ভাইয়ের ফ্ল্যাট থেকে বের হয়ে আব্রাহামের বাড়িতে এসে দেখে তার মা, বড় বোন, তার ছেলে মেয়ে, তার ছোট ভাই সবাই আরহাকে ঘিরে বসে আছে। তিনি হন হন করে বাড়িতে প্রবেশ করে হঠাৎ রাজভারী গম্ভীর গলায় গিয়ে বলে ওঠে, এই যে মেয়ে, নাম কি তোমার? কথাটা কানে আসতে আমি চমকে উঠি। মুখ থেকে কথা বের হচ্ছে না, কণ্ঠনালী কাঁপছে। কোনো রকম কাপা কাপা গলায় বললাম, জি, আমার নাম আরহা জাহান আরো। আরহা কথা শুনে আব্রাহামের দাদি আব্রাহামের মায়ের উদ্দেশ্যে বলে, তাকেই দিনকাল আইরল বাবা, নিজের বড় না বিয়ে হয়ে গেছে তাও জানি না, কি আর বলবো। নিজের ছেলে যখন জানালো না তখন তার বউয়ের থেকে আশা করি বা কী করে? আপনি কি বলছেন মা? আরহাকে তো জানালে।
আরহাকে তো জানালে আপনি বিয়েতে গিয়ে উপস্থিত থাকতে পারতেন না, আর ও তো রাতে আপনাকে জানিয়ে টেনশনে ফেলতে চাইনি। আব্রাহামের বাবা: তাই বলে আমাকে রেখে এভাবে বিয়ে করাবি? হঠাৎ বসার ঘরে চেঁচামেচির আওয়াজে আমি রুম থেকে বের হই। তখন আব্রাহামের দাদির সাথে কথা বলার পর আব্রাহাম সেখানে চলে আসায় আমাকে রুমে পাঠিয়ে দেয় আমার শাশুড়ি। এরা কি নিয়ে চেঁচামেচি করছে বুঝতে পারছি না। আমি নতুন বউ, আমি তো আর এখানে সেখানে এখন যেতে পারবো না। এটা শ্বশুর বাড়ি। তাও রুম থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়িয়ে ওকে দিয়ে দেখার চেষ্টা করে। আব্রাহাম অনেক রেগে আছে, রাগে তার মুখ হালকা লাল হয়ে আছে। আব্রাহামের দাদি আর ফুপু অনেক রেগে রেগে আব্রাহামের মায়ের সাথে কথা বলছে। আমি জানতাম এ বউ ভালো না। দেখছিস কেমনে আমার ছেলেকে নিজের বশে রাখছে, আবার নাতিরারেও আমাগো আলাদা করার চেষ্টা করে। আমি আগেই বলেছিলাম মা, ভাবি আমাদের পছন্দ করে না, আমাদের দেখতে পারে না। দেখছো না কেমন করে আব্রাহামের বিয়ে একা একাই সেরে ফেলেছে? তোমরা থামবে, কি যে বলছো আব্রাহামের বাবা। আমরা ঠিক বলছি, তোমার বউ আমাদের হিংসা করে, আমাদের সুখ তার সহ্য হয় না। বেয়াদব মহিলা কোথাকার। ফুপু, মুখ সামলে কথা বলবেন, কার সম্বন্ধে কথা বলছেন ভেবে বলছেন তো? হুঙ্কার দিয়ে কথাটা বলে আব্রাহাম। এদিকে আব্রাহামের মা আয়েশা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, সবার সব কথা শুনে যাচ্ছে। তোর সাহস তো কম না মিমি, তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বউকে অসম্মান করিস? রাগে কণ্ঠে বলে ওঠে আব্রাহামের বাবা আরিফ চৌধুরী। তোমার বাড়িতে আছি বলে কথা শোনাচ্ছ। আব্রাহামের দাদি বলে ওঠে, আমি আগেই বলেছিলাম এ বউ আমার সংসার ভাঙবে। দেখ কেমন ভাই বোনের মধ্যে ঝগড়া লাগায় দিল। বলেই তিনি আহাজারি করতে শুরু করেন। এদিকে আব্রাহামের বড় ফুপু আর ছোট চাচা নির্বিকারভাবে সব পর্যবেক্ষণ করে যাচ্ছেন। এবার আব্রাহামের বড় ফুপু তার মায়ের উদ্দেশ্যে বলে, মা থামো তো, কে আবোল তাবোল বকছ? আর ভাবি কেন ঝগড়া লাগাবে? এ পর্যন্ত ভাবি একটা কথা বলেনি, তোমরাই তাকে যা নয় তাই বলছো। তুই এভাবে আমারে বলতে পারলি? অবাক হয়ে কথাটা বলে ওঠে দাদি। বললাম। তুমি কেন মাথা ঘামাচ্ছ? আব্রাহাম যথেষ্ট বড় হয়েছে, ভালো মন্দ বিচার করতে সে জানে। সেই কবে কাকে বিয়ে করবে সেটা তার ব্যাপার। তার বাবা মা তার জন্য মেয়ে পছন্দ করে বিয়ে দেয়, যেখানে আব্রাহামের কোনো আপত্তি নেই। এই বিয়েতে তোমরা কেন ঝামেলা করছো বলো তো? কিন্তু বড় আপা, কিন্তু কি? আমি তো বড় ভাইকে বলেইছিলাম আমার মেয়ে রাইমার সাথে আব্রাহামের বিয়ে দিতে চাই। আব্রাহামের ফুপোর কথা শুনে সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে আব্রাহাম। সে এ ব্যাপারে জানতই না। বাড়ির পরিবেশটা হঠাৎ করে নিস্তব্ধ হয়ে গেছে। এতক্ষণ যেখানে এত হইচই, এত চিৎকার চেঁচামেচি হচ্ছিল, এখন সব নিস্তব্ধ হয়ে আছে। পুরো বাড়িতে নীরবতা বিরাজ করছে। নীরবতা ভেঙে আব্রাহাম বলে, রাইমার সাথে আমার বিয়ের কথা আপনি বাবাকে বলেছেন, কিন্তু কেন? অবাক হয়ে প্রশ্ন করে। আমি ছোটবেলা থেকে আহিকে যেমন চোখে দেখি, এদেরও সেই চোখে দেখি। কোনো দিন রাইমাকে অন্য কোনো নজরে দেখিনি, সর্বদা ওকে বোন মনে করে আসি। আর তার সাথে আমার বিয়ের কথা বলেছিল? প্রশ্নটা মাথার মধ্যে ঘোরপাক খাচ্ছে। আব্রাহামের বাবা বলে ওঠে, আমি নিজেদের মাঝে আত্মীয়তা করতে চাইনি, তাই আমি আব্রাহামের অন্য জায়গায় বিয়ে দিয়েছি। এ বিয়েতে সম্পূর্ণ মত ছিল আব্রাহামের, তাই এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না। কেন কোনো কথা বলতে চাও না? ওই মেয়ে থেকে আমার মেয়ে কোন অংশে কম বলো তো? ওই মেয়ে থেকে আমার মেয়ে বেশি সুন্দর। তাহলে? আব্রাহাম এবার বলে ওঠে, আচ্ছা বিয়েটা আমি করব, সংসারও আমি করব। আমি কাকে বিয়ে করব আমার ব্যক্তিগত ব্যাপার, আর আমার বউ অত সুন্দর না হলেও চলবে। আপনার চোখেও সুন্দর না হতে পারে, কিন্তু আমার চোখে সুন্দর। আর আমি সবসময় রাইমাকে বোনের চোখে দেখেছি। রাহি যেমন আমার বোন, তেমন রাইমাও। আর আমি কখনো রাইমাকে বিয়ে করতাম না। কথাটা বলেই আব্রাহাম রুমের দিকে হাঁটা ধরে। রুমের সামনে এসে দেখে আরও রুমের সামনে দাঁড়িয়ে আছে। সে আরোকে পাশ কাটিয়ে রুমে ঢুকে পড়ে। বিছানায় বসে মাথার চুল ঘামচে ধরে। তার রাগে ক্ষোভে তার ভেতরটা জ্বলে যাচ্ছে। তার সামনে তার মাকে কথা শোনালো আজ। তাহলে তাদের আড়ালে কতই না কথা শোনা। আমি তো এদের কথা শুনে এতটুকু বুঝতে পারছি, আমার আর আব্রাহামের বিয়ে হওয়ায় তাদের যত সব সমস্যা। আমি রুমে ঢুকে দেখি আব্রাহাম রেগে বসে আছে। আমি রুমে যেতেই আমার দিকে তাকিয়ে বলে, দরজা লাগিয়ে দাও তো। আব্রাহামের কথা মতো দরজা লাগিয়ে দিলাম। আমার কাছে আসো তো। কেন আসতে বলেছি? আসো। গম্ভীর হয়ে কথাটা বলে ওঠে। ধীর পায়ে আব্রাহামের দিকে এগিয়ে যেতে লাগলাম। হ্যাঁ আসলাম। এবার আমার কথাটা শেষ করার আগেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। তার হঠাৎ জড়িয়ে ধরায় আমার হার্টবিট দ্রুত গতিতে চলছে। আমার নিঃশ্বাস আটকে আছে। আমি ভাবতে পারিনি সে এভাবে জড়িয়ে ধরবে।
আরোকে জড়িয়ে ধরতেই আমার হার্টবিট দ্রুত গতিতে চলছে। কেমন যেন আমার বুকটা শীতল হয়ে গেল। আরোকে জড়িয়ে ধরা অবস্থায় আরোর কানে কানে আস্তে আস্তে করে বললাম, শুনেছি পুরুষের রাগ তার ব্যক্তিগত নারীকে জড়িয়ে ধরলে কমে যায়, তাই এই ট্রিক্সটা আমি ট্রাই করলাম। আমার কণ্ঠনালী কাঁপছে, শব্দরা কোন অজানায় হারিয়ে গেছে, আমার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। আমার কেমন অস্থির অনুভূতি হচ্ছে তা বোঝানো সম্ভব নয়। এই মেয়ে এমন করে নিঃশ্বাস নিচ্ছ কেন? আমি তো কিছুই করিনি। এই পর্যন্ত তুমি যদি চাও তাহলে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল আব্রাহাম। তার কথা শুনে আমার শরীর কেঁপে ওঠে। আচমকা জড়িয়ে ধরায় কেমন যেন একটা লাগছিল, নিঃশ্বাস আটকে আসছিল। তাই আব্রাহাম আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। কি হলো? চুপ কেন? কিছু বলো। কি বলবো? আমি কি কিছু করব? কি মানে? কি করবেন? শুকনো ঢোক গিলে বললাম। আরও আব্রাহামের মুখে আমার নাম শুনে বুকের ভেতর কেমন একটা ভালো লাগা অনুভূতি হচ্ছে। এমন অনুভূতি কখনো আমার হয়নি। আমি বলে উঠলাম, বলেন। আরোর কথা শুনে আরোকে ছেড়ে আরও মুখে আমার 2 হাত ধরে বলে উঠলাম, তুমি কিছু মনে করো না। কিছুক্ষণ আগে যা হলো আমার খুব কষ্ট হচ্ছিল জানো। আমি কোনোদিন দেখিনি আমার মা আমার ফুফুদের দেখে অসন্তুষ্ট হন। আমি সবসময় দেখেছি আমার ফুফুরা আসলে আমার মা কত খুশি হয়। আমার মা এত কিছু করে তাদের জন্য, তারপরেও আমার মাকে কটু কথা বলে আমার যেন খুব কষ্ট হয়। আমার মা কোনোদিন মুখ ফুটে আমাদের ব্যাপারে কোনো দিন কিছু বলেনি। আমার একটা ব্যাপার খুব খারাপ লাগছে জানো। আমি আহে আর রাইমাকে সবসময় আমার নিজের বোনই মেনে আসি, তাদের কখনো আলাদা করে দেখিনি। আমি নিজের বোন মেনেই ওর সাথে কথা বলতাম। আমি যাকে ছোট বোন মেনে আসি তাকে কিভাবে বিয়ে করি? এদের বিবেক বুদ্ধি কি সত্যি লোপ পেয়েছে? আব্রাহামের কথা শুনে আমারও খারাপ লাগছে। তাদের কথা আমারও কানে আছে। তাদের উচিত হয়নি এভাবে আম্মাকে কথা শোনানোর। আর আম্মার তো নিজের শখ থাকতেই পারে, তার ছেলেকে নিজের পছন্দমতো মেয়ের সাথে বিয়ে করাতে। আমার কেমন যেন আপনার ওই ফুফুকে দেখে জল্লাদ রিনা খানের মতো লাগলো। আর কেমন চোখ বড় বড় করে কথা বলছিল। আরও শেষের কথা শুনে আমার হাসি পায়। ঠোঁট চেপে হাসি আটকাতে চাইলাম, কিন্তু পারলাম না। আব্রাহাম হাসতে হাসতে বিছানায় বসে পড়ে। আরও দাঁড়িয়ে আব্রাহামের হাসি দেখছে। খাবার টেবিলে বসে দুপুরের খাবার খাচ্ছেন বাড়ির সবাই, সেখানে উপস্থিত সবাই। আব্রাহাম চুপচাপ খাবার খাচ্ছে আর এদিকে আরও এদিক ওদিক তাকিয়ে দেখছে। এতগুলো মানুষের সামনে খেতে তার অস্বস্তি হচ্ছে। সে ভাবছে একটু আগে এরা ঝগড়া করল, আবার একসাথে খেতে বসেছে। আর এই রিনা খানের মতো দেখতে এই ফুপু শাশুড়ির কেমন খাবারগুলো মুখে পড়ছে, আর দাদি শাশুড়ি কেমন করে যেন আমাকে দেখছে। এদের দিকে খেয়াল করতেই আমার খাওয়া হয়ে উঠল না। আমার ভাবনার মাঝে আমার শাশুড়ি মা আমার কাছে এসে বললেন, তোর কি এসব খাবার ভালো লাগছে না? অনেকক্ষণ ধরে দেখছি কিছুই খাচ্ছিস না। আসলে কি হয়েছে বল মা, তোর কি অন্য কিছু খেতে ইচ্ছে করছে? না, আমার অন্য কিছু খেতে ইচ্ছে করছে না। তাহলে খাচ্ছিস না কেন? আমার কেমন আনইজি ফিল হচ্ছে, তাই খেতে পারছি না। আমার কথা শুনে শাশুড়িমা আমার প্লেটটা তার হাতে নিয়ে আমাকে বলেন, উঠে আয় আমার সাথে। আম্মার কথাটা শুনে সবাই আমাদের দিকে তাকাচ্ছে। এতক্ষণ আমরা ফিসফিস করে কথা বলছিলাম, যা অন্য কেউ শুনতে পায়নি। আর আম্মার শেষের কথাটা একটু জোরে বলায় সবাই শুনতে পেয়ে তাকাচ্ছে। আব্রাহাম বলে ওঠে, কি হয়েছে মা, তুমি ওকে উঠে আসতে বলছো কেন? কিছু হয়নি, আরও সবার সামনে খেতে পারছি না, তাই ওকে বলছি উঠে আসতে। ও বরং রুমে যাবে। আমার কথা শুনে আমার দাদি শাশুড়ি বলে ওঠে, আহ, ঢং দেখে জান বাঁচে না, আর কত যে কি দেখা লাগবে। দাদি শাশুড়ির কথা শুনে আমার মুখ থেকে ফট করে কথা বেরিয়ে যায়, তাহলে চোখ বন্ধ করে রাখেন, তাহলে ঢং দেখতে হবে না। আমার কথা শুনে খাবার টেবিলে দাদি শাশুড়ি আর জল্লাদ ফুপু ছাড়া সবাই হেসে উঠল। আমি আর রাহি অনেকক্ষণ বসে থেকে গল্প করছিলাম। তখন খাবার টেবিলে দাদি শাশুড়িকে ওই কথাটা বলার পর দাদি শাশুড়ি আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছিল, পারলে মনে হয় আমাকে কাঁচা চিবিয়ে খেত। তার দিকে খেয়াল না দিয়ে আম্মার সাথে রুমে এসে খাবার খায়। এরপর আহি রুমে এসে নক করে, আসবো ভাবি? আসো। কি করছেন? আপনাকে কি বিরক্ত করলাম নাকি? রুমে প্রবেশ করতে করতে কথাটা বলে আহি। আরে, বিরক্ত হব কেন? আসো, আমার এমনিতেই একা একা বসে থাকতে ভালো লাগছে না। তাহলে তো ভালোই হলো, এখন আমরা দুজন গল্প করতে পারবো। তুমি খাবার টেবিলে যা বললে না, একদম ঠিক কথা বলেছ। বুড়ি খুব বদ। আরে এভাবে বলো না, ওনার বয়স হয়েছে, কখন কি বলছি ঠিক নয়। আমার ওভাবে বলা ঠিক হয়নি।
আরে কিসের ঠিক হয়নি, একদম ঠিক হয়েছে। কুটনামি করার সময় তো ঠিকই পারে, আর কখন কি বলতে হয় তা জানে না। আচ্ছা তার কথা বাদ দাও। তুমি কোন ক্লাসে পড়ো? আমি এবার ইন্টারে ফার্স্ট ইয়ারে পড়ি। আমিও ফার্স্ট ইয়ারে। তাহলে তো ভালোই হলো, আমরা একসাথে কলেজেও যেতে পারবো। কিন্তু আমি তো অন্য কলেজে পড়ি, তোমার সাথে কিভাবে? আমার কথা শেষ না হতে আহি বলে ওঠে, আরে চিন্তা করো না ভাইয়া, কয়েকদিনের মধ্যেই এখানে ভর্তি করে দেবে। তাহলে তো ভালোই হয়, দুজন মিলে একসাথে বসে গল্প করছে। গল্প করতে করতে তারা একসময় ঘুমিয়ে পড়ে বিছানায়। এদিকে খাবার খেয়ে আব্রাহাম আর তার কাজিনগুলো সব বসার ঘরে গল্প করছিল। বাড়ির বড়রা সবাই খেয়ে দুপুরে ভাত ঘুম দিচ্ছে। আব্রাহামের ঘুম পাচ্ছে। বড়দিনে এই এক সমস্যা, দুপুরে খাবার পরে না ঘুমালে ভালোই লাগে না। অন্যদিন ভার্সিটিতে এই সময় ক্লাস থাকে, তখন অত সমস্যা হয় না, কিন্তু ছুটির দিনে না ঘুমালেই নয়। আড্ডা দিতে দিতে যখন ঘুমে চোখ ঢুলছে, তখন সে বলে ওঠে, এই তোরা থাক, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আব্রাহামের কথা শুনে তার চাচাতো ভাই মাহিম বলে ওঠে, তুই তো 10টার দিকে ঘুম থেকে উঠলি, এখন দুপুর 2:30 বাজে, এর মধ্যে ঘুমের চোখ ঢুলছে। মাহিমের কথা শেষ হতেই আসিফ বলে ওঠে, ভাই আমার রাতে মনে হয় হাডুডু খেলেছে, তাই ঘুম হয়নি, এখন ঘুমাতে চাইছে। আসিফের কথা শুনে সবাই হাসতে লাগে। এদিকে আব্রাহাম দুম করে আসিফের পিঠে গিল মেরে বলে ওঠে, বেয়াদব, আমি তোর বড় ভাই, আমার সাথে ফাইজলামি হচ্ছে? আরে তুই তো আমার 1 মাসের বড়, এই 1 মাস হোক আর 1 বছর হোক, তোর আমি বড় ভাই, সম্মান দিয়ে কথা বল। ওকে, সম্মান বড় ভাই। আসিফের কথা শেষ হতেই সবাই হাসতে হাসতে সোফায় গড়াবড়ি খাচ্ছে, আর আব্রাহাম রাগে গজ গজ করতে করতে ওখান থেকে উঠে যায়। রুমে প্রবেশ করতে আমার বুকের ভেতর প্রশান্তিত ভরে গেল। আরও আর রাহি দুজনেই গলা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এদের দেখে আমারও ঘুম পাচ্ছে, কিন্তু এদের জাগাতে ইচ্ছে করছে না। কিন্তু আমি ঘুমাবো কোথায়? রুমে চোখ বুলিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। ঘুম থেকে উঠে অজানা জায়গায় নিজেকে আবিষ্কার করে আমি অবাক। আমি কোথায় এখন? হঠাৎ মনে হলো, আরে কালকে তো আমার বিয়ে হয়েছে, আমি এখন শ্বশুর বাড়িতে। রুমের দেয়াল ঘড়িতে দেখি 6টা বাজে। শুয়ে থেকে পাশে চোখ যেতে দেখি আহি ঘুমাচ্ছে। কখন যে গল্প করতে ঘুমিয়ে পড়েছি জানি না। হঠাৎ চোখ সোফায় যেতে দেখি আব্রাহাম ঘুমিয়ে আছে। তার দিকে তাকাতেই আমার বুকের ভেতর কেমন এক অদ্ভুত অনুভূতি দল খেয়ে গেল। আমি উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখি আহি আর আব্রাহাম ঘুমিয়ে আছে। আমি আহির পাশে বসে ওকে আস্তে আস্তে ডাকি, আহি, এই আহি, উঠো আহি। আমার ডাক শুনে চোখ পিটপিট করে তাকালো, তাকিয়ে আবার ঘুমিয়ে পড়ে। তার এই কাণ্ডে আমি অবাক হয়ে তাকিয়ে আছি। আহিকে আর না ডেকে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতেই কারো সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। দেখে হাঁটতে পারো নাকি চোখ নেই? কথাটা শুনে আমার মেজাজ খারাপ হয়। একে তো সে নিজে আমাকে ধাক্কা দেয়, আবার আমাকে বলে দেখে চলতে পারি না। নিজে পড়ে যাওয়ায় পায়ে অনেক ব্যথা পায়, ব্যথায় চোখে পানি জল করছে। পায়ে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখি সকালের সেই মেয়েটা। তাকে বলে উঠি, আপনি দেখে চলতে পারেন না? এই তোমার তো সাহস কম না, আমার সাথে এভাবে কথা বলো? আপনি যেভাবে কথা বলেছেন আমিও সেভাবেই কথা বলছি, আর আমি না হয় দেখতে পাই না, কিন্তু আপনি তো দেখতে পান, তাহলে ধাক্কা খেলেন কেন? আমার কথা শেষ হতেই রাইমা চেঁচিয়ে আব্রাহামকে ডাকতে থাকে, আব্রাহাম ভাইয়া, আব্রাহাম ভাইয়া। রাইমার চিৎকার শুনে সবাই ড্রয়িং রুমে জড়ো হয়। আব্রাহামের ঘুম ভেঙে যায় রাইমার চিৎকার শুনে। সে তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসতেই রাইমা ন্যাকা কান্না জড়িয়ে দিয়ে বলে, তোমার বউ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আবার আমাকে বলে আমি নাকি চোখে দেখতে পাই না। সে আমাকে যা নয় তাই বলে অপমান করল, বলে ন্যাকা কান্না জড়িয়ে দেয়। রাইমার কথা শুনে আব্রাহামের মেজাজ যায় গরম হয়ে। সে আরোর দিকে তাকিয়ে বলে ওঠে, রাইমা যা বলছে তা কি সত্যি? আব্রাহামের কথা শুনে আরও রাগে চোখে তাকায় আব্রাহামের দিকে। আরোকে এভাবে তাকাতে দেখে আব্রাহাম কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। তাদের দিকে তাকাচ্ছে বাড়ির সবাই। রাইমার মা তো আরোকে মনে হয় চোখ দিয়ে কাঁচা চিবিয়ে থাবে। বাড়ির এই অবস্থা দেখে আব্রাহামের মা তড়িঘড়ি করে আরোর কাছে যায় আর হাত ধরে বলে, কি হয়েছে? আরও ছলছল চোখে আব্রাহামের মায়ের দিকে তাকিয়ে বলে, মা আমি কিচ্ছু করিনি। এবার রাইমার মা বলে ওঠে, তুমি কিছু করনি তো আমার মেয়েকে মিথ্যে বলছে? তোমার তো সাহস কম না মেয়ে।
আব্রাহাম আরোর কাছে এসে আরোর হাত ধরে বলে, কি হয়েছে, তুমি আমাকে সত্যিটা বলো। আরও আব্রাহামের দিকে তাকিয়ে বলে, আমি রুম থেকে বের হবার সময় হঠাৎ করে তার সাথে ধাক্কা লেগে পড়ে যায়। সে আমাকে বলে আমি নাকি অন্ধ, আমি দেখতে পাই না, তাই তার সঙ্গে ধাক্কা লেগেছে। আমিও বলি আমার না হয় চোখ নাই, আমি অন্ধ, আপনার তো চোখ আছে, তো আপনি কেন দেখে চললেন না? আমার এই কথা শুনে তিনি আপনাকে ডাকতে শুরু করে। আমার কথা শেষ না হতেই রাইমা বলে ওঠে, এই মেয়ে মিথ্যে কথা বলছে, আমি তাকে কিছুই বলিনি। আব্রাহাম বলে ওঠে, আরও কেন তোমার নামে মিথ্যে কথা বলবে? আব্রাহামের কথা শুনে রাইমার মা বলে ওঠে, সেটা তোর বউকে জিজ্ঞাসা কর, আমার মেয়েকে কেন জিজ্ঞাসা করছিস? আব্রাহাম বলে ওঠে, আপনার মেয়ের সঙ্গে যখন ঝামেলা লেগেছে সে তো আপনার মেয়েকে তো জিজ্ঞাসা করব। রাইমার মা বলে ওঠে, তোর বউয়ের কথা শুনে এখন আমার মেয়ের সাথে এমন ব্যবহার করবি? আব্রাহামের বাবা বলে ওঠে, কি বলছিস তোরা এসব? রাইমা তোমার নামে মিথ্যে কথা বলে আর কি লাভ? তার সাথে তো তোমার কোনো ঝামেলা নেই, আজ প্রথম তোমাদের দেখা হলো, তোমার নামে কি মিথ্যে কথা বলবে কেন? আরিফ হোসেনের প্রশ্নে রাইমা কিছুটা হতমত খেয়ে যায়। আরিফ হোসেনের প্রশ্নে সে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। কোনো রকম বলে ওঠে, আসলে মামা হয়েছে কি? আব্রাহামের বড় ফুপু সিমি বলে ওঠে, কি হয়েছে না হয়েছে বাদ দাও, এ ব্যাপারে আর কথা বলার দরকার নাই। আর রাইমা তোমাকে বলছি শুধরে যাও। আরও তুমি তো পড়ে গিয়েছিলে, তোমার কি কোথাও লেগেছে? আব্রাহামের ফুপুর কথা শুনে আরও চোখ জলজল করে ওঠে। আব্রাহামের ফুপুর কথা শুনে সবার দৃষ্টি আরোর দিকে। আরও বলে ওঠে, একটু পায়ে লেগেছে। আমার কথাটা শোনা মাত্রই আব্রাহাম আরোর হাত ধরে টেনে সোফায় বসিয়ে বলে, একটু দেখে চলবে না, দেখি কোথায় লেগেছে, বলে পাটা সামনে নিয়ে আসে। পায়ের পাতা পুরো ফুলে গেছে। আব্রাহাম আহির উদ্দেশ্যে বলেন, আহি, আমার রুম থেকে ওষুধের বক্স নিয়ে আয়। আহি দৌড়ে গিয়ে রুম থেকে ওষুধের বক্স নিয়ে আসে। আহির হাত থেকে বক্স নিয়ে নিজে আরোর পায়ে ওষুধ লাগাতে থাকে। আব্রাহামের দাদে বলে ওঠে, কত কি আর দেখা লাগবে, আমার একটু কি লাগছে তাই এত ঢং। আহি তার দাদিকে বলে, সব বিষয়ে তোমার কথা না বললেই নয়, দেখেছ তো ভাবির পায়ে লেগেছে, তারপর কথা বলো কেন? আহির কথা শুনে তার দাদি রেগে যায়। রাগে গজগজ করতে করতে বলে, আমি কিভাবে কথা বলবো সেটা কি তোর থেকে শোনা লাগবে? আজকালকার মাইয়া ঘরে কিচ্ছু কওয়া যাইব না। আহি বলে ওঠে, জানোই তো বলা যাবে না, তাহলে বলো কেন? রাইমা বলে ওঠে, আহি, তুই কিভাবে কথা বলছিস নানির সাথে? নানি তো কিছুই ভুল বলেনি, তোমরা থামবে কি, শুরু করছো? আর আহি, তুই আমার সাথে আয়, বলে আব্রাহাম আরোকে সবার সামনে কোলে তুলে নিয়ে রুমে চলে আসে। সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আসে। কেউ ভাবতে পারেনি সবার সামনে এভাবে আরোকে আমি তুলে নিয়ে চলে আসব। ছোট ফুপু তো বলেই বসে, ছি, এখন আমাদের সামনে এভাবে কোলে তুলে নিয়ে যেতে লজ্জা লাগে না? আব্রাহামের মা বলে ওঠে, সকাল থেকেই দেখে যাচ্ছি তুমি আমার ছেলে আর ছেলের বউয়ের ভুল ধরে যাচ্ছ। কিছু বোঝে না বলে ভেবো না যে আমি সব কিছু সহ্য করব। আমার ছেলের ব্যাপারে আর ছেলের বউয়ের ব্যাপারে আমি সহ্য করব না। আমার ছেলে কি এমন লজ্জার কাজ করেছে যে ওভাবে বলছো? তার বউ সে কোলে নিয়েছে, তাতে তোমার কি? পড়ো বৌমা, মুখ সামলে কথা বলো। রাগে গজগজ করে কথাটা বলে ওঠে দাদি। আব্রাহামের মা বলে ওঠে, আমি কোনো চুপ করব না, আর কি মুখ সামলে কথা বলবো? আমি তো কোনো ভুল কথা বলছি না, আমি তো ঠিক কথাই বলেছি। আরও আব্রাহামের স্ত্রী, তাকে তো কোলে নিয়েছি, অন্য কাউকে তো আর কোলে নেয়নি। সামান্য একটা ব্যাপার কিভাবে সবাই বড় করছেন কেন? আব্রাহামের বাবা বলে ওঠে, আচ্ছা মা, বলতো তোমাদের সমস্যা কি? সকাল থেকে দেখে আছি তোমরা কেমন করছো। আচ্ছা, আমরা বাবা মা কি সন্তানের খারাপ চাইব? আমাদের সবার পছন্দ হয়েছে বিধায় আরোকে আব্রাহামের বউ করে নিয়ে আসি। যেখানে আব্রাহাম সংসার করবে আর আরোকে পছন্দ হয়েছে, সেখানে তোমাদের কোনো সমস্যা থাকার কথা নয়। আর মা, কথায় কথায় চিৎকার চেঁচামেচি শুরু করো না। দেখো, একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে আসে, সেখানে আজ সকাল থেকে এখন পর্যন্ত যা কিছু ঘটল তাতে আরোর উপর বাজে একটা প্রভাব পড়বে। আব্রাহামের বাবার কথার সাথে আব্রাহামের চাচা ফুপু তাল মিলিয়ে বলে, ঠিক বলেছ ভাইয়া। আর মিমি, আগে কিছু হয়েছে ভুলে যা, তুই যেটা চাইছিলি সেটা আর সম্ভব না, তাই সে জেদ ধরে আমাদের সম্পর্ক খারাপ করার কোনো মানেই হয় না। আব্রাহাম আরোর হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, আমি সরি, খুব সরি, আমি ভাবতে পারিনি আমার বাড়িতে এভাবে তোমাকে অপমান করবে। আমি সবার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি রাগ করো না প্লিজ। তুমি তো জানোই তোমার আমার বিয়ে হয়েছে, তাই দাদি ফুপুর হাইমা রেগে আছে, তাই এমন বিহেভ করছে। আব্রাহামের কথা শুনে আহি বলে ওঠে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহ তোমার ভালো চাই, তাই রাইমার সাথে বিয়ে না হয়ে আরও ভাবির সাথে হয়েছে। আহির কথা শুনে আরও ফিক করে হেসে উঠল। আরোকে হাসতে দেখে আব্রাহাম আর আহিও হাসতে লাগল। এতক্ষণ মুখ ভার করেছিল, আহির কথা শুনে তার মন কিছুটা ভালো হয়। আব্রাহাম বলে ওঠে, আরও, বলেন।
তুমি কি ওখানে, মানে তুমি এখন বর্তমানে যে কলেজে পড়ো ওখানে পড়বা নাকি আহি যে কলেজে পড়ছে কলেজে পড়বা? আব্রাহামের কথা শুনে বলে ওঠে আহি, ভাবি প্লিজ তুমি আমার সাথে এখানে ভর্তি হও, একসঙ্গে কলেজে যেতে পারবো। আরও বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, তাই হলো, তোমার কথাই রাখলাম। আর ওর কথা শুনে আহি ইয়াহু বলে চিৎকার দিয়ে ওঠে। আহির কথা শুনে আব্রাহাম বলে ওঠে, আচ্ছা তাহলে কাল তো তোমাদের বাসায় যাব, তাহলে কালকে সব নিয়ে আসবো কাগজপত্র। আরও বলে ওঠে, আচ্ছা ঠিক আছে। রাতে খাবার সময় আরোর খাবার রুমে নিয়ে আসে আব্রাহাম। তখন বিছানায় শুয়ে থেকে আরও টিভি দেখছিল। আব্রাহাম রুমে এসে আরোর উদ্দেশ্যে বলে, তুমি নিজের হাতে খাবা নাকি আমি খাইয়ে দেব? খাইয়ে দিলেই তো ভালো হয়। কথাটা বলেই সে না শোয়া থেকে উঠে বসতে যাবে, রিমোটের সাথে পা বেঁধে আবার শুয়ে পড়ে। আর এই অবস্থা দেখে আব্রাহাম বলে ওঠে, সাবধানে, এত চঞ্চল কেন তুমি? আস্তে আস্তে উঠলে তো আর এখন পায়ে ব্যথা পাইতা না। কথাটা বলে আরোর পাশে বসে আর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। তখন রিমোটের সাথে পা বেঁধে চোখ বন্ধ করে শুয়ে আছে। বুঝতে পারছি ভালোই পায়ে লেগেছে। ঘুম থেকে উঠে আরও বিছানায় বসে আছে। একবার ওয়াশরুমের দরজার দিকে তাকাচ্ছে তো একবার ফোনের দিকে। আব্রাহাম ওয়াশরুমে আছে। এদিকে সকাল 9টা বেজে গেছে, এখনও সে ফ্রেশ হতে পারেনি। দরজায় নক করতে করতে আহি বলে, ভাবি, ও ভাবি, ঘুম ভাঙেনি নাকি? ভাইয়ার আহির ডাক শুনে আরও যে কথা বলতে যাবে তখন আব্রাহাম ওয়াশরুম থেকে বের হয়ে আরোকে বলে, তুমি ফ্রি হও, আমি দরজা খুলছে। আরও আব্রাহামের কথা শুনে ওয়াশরুমে যায়। এদিকে আব্রাহাম দরজা খোলে। দরজায় আহি ডেকে চলেছে তাদের। আব্রাহামকে দরজা খুলতে দেখে একটা হাসি দিয়ে বলে ওঠে, তাহলে আমি তো ভাবছি ঘুম থেকে ওঠোনি, তাই তোমাদের ডাকছিলাম। আহির কথা শুনে বললাম, যে জোরে জোরে ডাকছিস তাতে না উঠে থাকা যায় নাকি? আব্রাহামের কথা শুনে আহি বলে, ভাবি কোথায়? আব্রাহামের কথা শুনে আহি বলে, কেন বল, ভাবি কোথায়? তোর ভাবি ওয়াশরুমে। ও আচ্ছা। খাবার টেবিলে বসে সকালে নাশতা করছে সবাই। এদিকে খেতে খেতে আব্রাহামের বাবা বলে, আব্রাহাম তোমরা তো আজ যাচ্ছ ওই বাড়িতে নাকি? আব্রাহাম সবার দিকে একবার তাকিয়ে বলে, যাব। আব্রাহামের মা বলে, কখন যাবি? এখান থেকে বোটার দিকে বেরোবো। আব্রাহামের কথা শুনে আহি বলে, ভাইয়া ভাবি, আমিও যাব তোমাদের সাথে। আহির কথা শুনে আব্রাহাম বলে, তুই তো যাবি। আরও বলে, তুমি গেলে ভালোই মজা হবে। আহির কথা শুনে আহি মুচকি আসে। আয়নার সামনে দাঁড়িয়ে আরও হিজাব পড়ছে। এদিকে আব্রাহাম আরোকে দেখতে ব্যস্ত। আরও রেডি হয়ে আব্রাহামকে বলে, আমি রেডি। আব্রাহাম আরোর পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয়। কালো গ্রাউনের সাথে কালো হিজাব পরেছে আরও। কালো ড্রেসে আরোকে অনেক সুন্দর লাগছে। আব্রাহামকে এভাবে তাকাতে দেখে আরও কিছুটা লজ্জা পায়। আরোর লজ্জা মাখা মুখশ্রীতে টুপ করে একটা কিস করে আব্রাহাম। হঠাৎ এভাবে কিস করায় আরও চমকে ওঠে। সবার থেকে বিদায় নিয়ে আরোর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আরও, আহি, আব্রাহাম। গাড়ি চলছে আপন গতিতে। এদিকে আরও বলে, আমার না ঘুম পাচ্ছে। আরোর কথা শুনে আহি মুচকি মুচকি হাসে। এদিকে আব্রাহাম আহির হাসি দেখে কিছু একটা আন্দাজ করে আরোকে বলে, সারা রাত ঘুমিয়ে তোমার ঘুম শেষ হচ্ছে না? আব্রাহামের কথা শুনে আরও বলে, আরে আমার গাড়ি তো উঠলে ঘুম আসে। আরোর কথা শুনে আব্রাহাম, ওকে, তুমি আমার কাঁধে মাথা রেখে ঘুমাও। আব্রাহামের বলতে দেরি, কিন্তু আব্রাহামের কাঁধে আরোর মাথা রাখতে দেরি হয় না। 1.5 ঘন্টার জার্নি করে আব্রাহামরা আরোর বাসায় পৌঁছায়। সারা রাস্তা আরও ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে। আমারও জার্নি করলে ঘুম আসে গাড়িতে। আরোদের বাসায় এসে দরজায় কলিং বেল বাজাতেই আরোর মা এসে দরজা খুলে দেয়। আব্রাহাম আরোর মাকে চেনে, বিয়ের দিন পরিচয় হয় সবার সাথে। তাই আরোর মাকে দেখা মাত্রই আব্রাহাম সালাম দেয়, আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? আব্রাহামের সালামের জবাবে আরোর মা বলে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, ভালো আছি বাবা, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি, তোমরা ভেতরে আসো বলে তাদের ভেতরে যাওয়ার জন্য বলে। আরোর মায়ের কথা শুনে সবাই ভেতরে প্রবেশ করে। ভেতরে যেতেই দেখে আরোর সব কাজিন বসে আছে। আরোকে দেখা মাত্রই আরোর চাচাতো বোন সিমি দৌড়ে গিয়ে আরোকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। আরও আক্রোশ শব্দ করে, এতদিন পরে তোকে দেখে খুশিতে এত জোরে জড়িয়ে ধরেছিলাম। সিমির কথা শুনে সবাই হেসে দেয়। আরোর আম্মু সিমিকে বলে, সিমি, আহিকে তোর রুমে নিয়ে যা। আরও, তুমি আব্রাহামকে নিয়ে এখন তুমি রুমে যাও। আরোর মায়ের কথা মতো আরও আর আব্রাহাম রুমে চলে আসে ফ্রেশ হওয়ার জন্য। আরও রুমে এসে হিজাব খুলতে শুরু করে। আব্রাহাম ওয়াশরুমে ঢোকে। ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় শুয়ে পড়ে। আরও ফ্রেশ হয়ে বিছানায় বসতেই আব্রাহাম বলে, আরও? বলে, না থাক, কিছু না।
আব্রাহামের কথা শুনে আরও ভ্রুকুচকে বলে, এখনই তো ডাকলেন, ডেকে আবার বলছেন কিছু না। আরে বাদ দাও। কথাটা বলে উঠে দাঁড়াতেই সিনি এসে দরজায় নক করে। আরও, দুলাভাইকে নিয়ে আয়, বড় আম্মা ডাকে। ওকে, তুই যা, আমরা আসছি। চলেন বলে রুম থেকে বের হয়ে খাবার টেবিলে বসে আরও, আর পিছে পিছে আব্রাহামও বসে। আরোর একপাশে আহি, একপাশে আব্রাহাম বসেছে। আরোর মা, কাকি সবাই বেড়ে খাওয়াচ্ছে। এদিকে বেচারা আব্রাহাম খেতে পারছে না, তাও দুই শাশুড়ি তার প্লেটে খাবার তুলে দিচ্ছে। এদিকে আব্রাহাম টেবিলের নিচ দিয়ে আরোর হাত ধরে, হাত ধরায় আরও আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম চোখের ইশারায় বলে, খেতে পারছি না। আরোর মা আব্রাহামকে খেতে না দেখে বলে, কি হলো বাবা, খাচ্ছ না যে? তোমাকে একটু মাংস দেই। আরোর মায়ের কথা শুনে বলে, না আমি খেতে পারছি না, আমাকে আর খাবার দিয়েন না। আব্রাহামের কথা শুনে আরও মা বলে, আরে বাবা লজ্জা পাচ্ছ কেন? এটা তো তোমারই বাড়ি, তুমি আস্তে আস্তে খাও। খাওয়ার শেষে সবাই আরও রুমে এসে আড্ডা দিচ্ছে। আরোর মা রুমে এসে বলে, তোমরা নিজেদের রুমে যাও, আব্রাহাম আর আরও রেস্ট নেই। আরোর মা নিজের রুমে চলে গেল কথাটা বলে। এদিকে আরও তার বাবাকে বলে দেয় আরও রাজশাহীতে ভর্তি হবে, তাই এ কলেজ থেকে যেন টিসি এনে দেয়। আরও আহিকে বলে, আহি এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? আরে না, কি যে বলো, এখানে আমার কেন অসুবিধা হবে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা হলে বলিও। ওকে, তোমরা এখানে থাকো। আর সিমি, চলো আমরা আড্ডা দেই, ভাইয়া মনে হয় ঘুমাবেন। আচ্ছা চলো, বলেই আহি আর সিমি আরও রুম থেকে বের হয়ে যায়। আরও রুমের দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ে। আব্রাহামও শুয়ে পড়ে। আব্রাহাম আরোকে টেনে নিজের বুকের কাছে নিয়ে আসে। আরও আব্রাহামকে বলে, কি হয়েছে, এভাবে টানছেন কেন? বিয়ে করে কি কোলবালিশ নিয়ে ঘুমানোর জন্য বিয়ে করেছি? আব্রাহামের কথা শুনে আরও মুচকি হাসি দিয়ে বলে, তো কি জন্য বিয়ে করেছেন? আব্রাহাম আরোকে জড়িয়ে ধরে বলে, বউকে আদর করার জন্য। আব্রাহামের কথা শুনে আরও আব্রাহামের বুকে মুখ লুকিয়ে হাসে। এভাবে গল্প করতে করতে আরও আর আব্রাহাম ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় ছোট বড় সবাই মিলে গল্প করে সময় পার করে। রাতে খাবার খেয়ে রুমে এসে আরও ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে আয়নাতে তাকিয়ে দেখে আব্রাহাম তাকিয়ে আছে আমার দিকে। আরও আব্রাহামকে বলে, কি হয়েছে আপনার? কাল থেকে খেয়াল করছি আপনি শুধু আমার দিকে তাকিয়ে থাকেন। আরোর কথা শুনে আব্রাহাম বলে, এত সুন্দরী বউ থাকলে তো তাকিয়েই থাকতে হবে। আব্রাহামের কথা শুনে আরও বলে, দুনিয়ার আর কোনো ছেলের মনে হয় সুন্দরী বউ নেই, শুধু আপনারই আছে। আরোর কথা শুনে আব্রাহাম মুচকি হেসে আরোকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, অবশ্যই আমার একার সুন্দরী বউ আছে। আব্রাহাম আস্তে আস্তে আরোকে আরও শক্ত করে জড়িয়ে ধরে, বলে, আমাদের কি সামনে আগানো উচিত? আরও বলে, আজ হলেও এগোতে হবে, কদিন পর হলেও এগোতেই হবে। আব্রাহাম বলে, তার মানে তোমার কোনো আপত্তি নেই? আরও মুচকি হেসে আব্রাহামকে নিজের থেকে ছাড়িয়ে নিজে আব্রাহামকে জড়িয়ে ধরে বলল, না, আমার কোনো আপত্তি নেই। এরপর কি হলো বা হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন। সকাল 9টা বাজে। আরও এখনও ঘুমাচ্ছে। আব্রাহাম সে সকালে উঠে নামাজ পড়ে বাইরে হাঁটাহাঁটি করে এসে দেখে আরও এখনও ঘুমাচ্ছে, তাই আরোকে না দেখে নিজে তৈরি হয়ে ভার্সিটিতে চলে যায়। সেদিনের পরের দিন আরোরা চলে আসে এ বাড়িতে। ও বাড়ি থেকে আসার 2 মাস হয়ে গেছে। আব্রাহাম আরোকে আহির কলেজে ভর্তি করিয়ে দেয়। আরও আর আহি প্রতিদিন একসাথে কলেজে আসা যাওয়া করে। আব্রাহাম রোজকার মতো আজও নিজের কর্মস্থলে চলে গেল। এদিকে আরও এখনও ঘুমাচ্ছে। প্রতিদিন একসাথে দুজন ঘুম থেকে ওঠে, কিন্তু এই 2 দিন থেকে আরোর শরীর একটু খারাপ, তাই সে দেরি করে ঘুম থেকে ওঠে। সকাল থেকে বমি করতে করতে আরোর অবস্থা কাহিল, আর এই অবস্থা আব্রাহাম জানে না। আব্রাহাম যখন নামাজের পর হাঁটাহাঁটি করতে যায় তখন থেকে আরও বমি করে। আব্রাহাম আসার কিছুক্ষণ আগেই ঘুমিয়ে পড়ে। সকাল 11টা বাজে। আজ আরও রুম থেকে বের হচ্ছে না দেখে আব্রাহামের মা আরও রুমে এসে দেখে আরও এখনও ঘুমাচ্ছে। তিনি আরোর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আরও কি হয়েছে মা, এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছিস? আরও পিটপিট করে চোখ মেলে তাকালে দেখতে পায়। আব্রাহামের মা বলে, কি হয়েছে রে মা, আজ এত বেলা হয়ে গেল, ঘুম থেকে ওঠে না? শরীর খারাপ করছে নাকি? ঘুম জড়ানো কণ্ঠে বলে, জানি না মা, সকাল থেকে কেমন বমি হচ্ছে। আরোর কথা শুনে আব্রাহামের মা কিছুটা চিন্তিত হলেন। হঠাৎ হরে এমন হচ্ছে নাকি অনেক দিন ধরে? আরও বলে, না, আজ সকালে হলো, আগে হয়নি। আব্রাহামের মা বলে, এখন উঠে ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা নিয়ে আসি। কথাটা বলে আব্রাহামের মা চলে গেল। আরও উঠে গোসল করে বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে শুরু করে। হঠাৎ করে মাথা কেমন ঘুরে উঠল।
ও বিছানায় শুয়ে পড়ে। আব্রাহামের মা রুমে নাস্তা নিয়ে এসে দেখে আরুর চুল থেকে পানি পড়ছে, বিছানার একপাশ ভিজে গেছে। আরোকে বলে, কি হয়েছে? চুল নামছে কেন? শুয়ে আছিস মা? আমার মাথা কেমন ঘোরাচ্ছে। আব্রাহামের মায়ের কিছু মনে হতেই মুচকি হেসে আরোকে বলে, আরো, তোর কি এ মাসে পিরিয়ড হয়েছে? আরও আব্রাহামের মায়ের কথা শুনে বলে, না, হয়নি। আব্রাহামের মা বলে, কবে হবে? ডেট কি পার হয়েছে? না, আমার মনে নাই। আব্রাহামের মা আরুর কথা শুনে বলে ওঠে, এখন নাস্তা কর, আমি আসছি। সন্ধ্যা 6টা বাজে। আব্রাহাম ভার্সিটি থেকে এসে দেখে আরও এখনও ঘুমাচ্ছে। এতে সে কিছুটা চিন্তিত হয়। কি হলো কি মেয়েটার? চিন্তায় কপালে ভাঁজ পড়ে। আস্তে আস্তে আরু কাছে গিয়ে ওর কপালে হাত দিয়ে দেখে জ্বরটর আর কিনা। না তো, এ সময় তো সে শুয়ে থাকে না। কপালে হাত রেখে বুঝতে পারে আরও শরীর হালকা গরম হয়ে আছে। সে আরোকে না দেখে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে একেবারে ফ্রেশ হয়ে বের হয়। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে সে খেয়াল করে আরও ধরপড় করছে, উঠে বসে। সে আরোকে কিছু বলবে তার আগে আরও উঠে দৌড়ে ওয়াশরুমে গিয়ে বমি করে। আব্রাহামও আরুর পিছন পিছন ওয়াশরুমে যায়। আরও বমি করতে করতে ক্লান্ত। আজ সারাদিন বেচারে বমি করতে করতেই শেষ। এদিকে আব্রাহাম পেছন থেকে আরোকে জড়িয়ে ধরে রাখে, কারণ আরও দাঁড়িয়ে থাকতে পারছে না। আব্রাহাম আরোর নাভির ওপরে চাপ দিয়ে ধরে রাখছে। এতে আরও বমি ভাব কিছুটা কমে যায়। আরও মুখে পানি দিয়ে তার পুরো শরীরটা আব্রাহামের ওপরে ছেড়ে দেয়। আব্রাহাম আরোকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিয়ে ওয়াশরুম পরিষ্কার করে। রুমে এসে বিছানায় শুয়ে থাকা আরোকে আব্রাহাম তুলে বসায়। এদিকে সারাদিন বমি করায় আরুর শরীর নেতিয়ে পড়েছে। আরুর চোখগুলো কেমন ঢুকে গেছে, মুখটা শুকিয়ে গেছে। আব্রাহাম আরুর 2 গালে হাত দিয়ে ধরে বলে ওঠে, কি হয়েছে জান তোমার? আরও ক্লান্ত হয়ে বলে, আমি জানি না, সকাল থেকে কেমন বমি হচ্ছে আর মাথা ঘোরাচ্ছে। আব্রাহাম চিন্তিত হয়ে বলে, জান, আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছ? আব্রাহামের কথা শুনে আরও বলে, আরোর কথা শুনে আব্রাহাম কিছুটা খুশি আবার কিছুটা চিন্তিত হয়ে পড়ে। কারণ তাদের বিয়ে হয়েছে মাত্র 2 মাস, আর এর মধ্যে আরও যদি কনসিভ করে তাহলে তো সমস্যা। কারণ আরুর বয়স কম, যদিও তো তাড়াহুড়ো বিয়ে হয়েছে, আর এর মধ্যে বেবি। না, আব্রাহাম ভাবতে পারছে না। সে আরোকে রেখে ফার্মেসি থেকে প্রেগন্যান্সি কিট আনতে যায়। রাত 9টা বাজে। সবাই খাবার টেবিলে বসে রাতের খাবার খাচ্ছে। এদিকে আরও খাওয়া বাদ দিয়ে শুধু নাড়াচাড়া করে খাবার। সবার খাওয়া হয়ে গেছে। আব্রাহাম খেয়াল করে আরও খাচ্ছে না। তাই সে বলে, কি হলো, খাচ্ছ না কেন? আরও আব্রাহামের দিকে অসহায় হয়ে তাকিয়ে বলল, আরে আমি খেলে শুধু বমি পাচ্ছে, আর খাবার খেতে ইচ্ছে করছে না। আব্রাহাম বলে, না খেলে তো হবে না জান, বেশি না খাও, একটু খাও। না, আমি খাবো না, বাচ্চাদের মতো করে বলে। আব্রাহাম বলে, ওকে, না খাও এই খাবারগুলো, কিন্তু জুসটা তো খাও। এটা কিসের জুস? জুসের গ্লাসের দিকে ইশারা করে বলে, এটা বেলের জুস। এটা খেতে কেমন? তুমি খেয়ে দেখো কেমন খেতে। আব্রাহামের কথা শুনে আরও বেলের জুসটা খেতে শুরু করে। জুসটা খেয়ে সে মজা পায়, তাই সে আব্রাহামকে বলে, জুসটা অনেক মজার, আমার জন্য কাল আবার আনবে। আরুর কথা শুনে আব্রাহাম মুচকি হেসে বলল, আচ্ছা, আনব। রাত 12টা বাজে। আরও আব্রাহামের বুকে গুটি-সুটি মেরে শুয়ে আছে। আরও আস্তে আস্তে উঠে বসে। আরোকে উঠতে দেখে আব্রাহাম বলে ওঠে, কি হলো, উঠছ কেন? আরও ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে বলে, আমার না। আব্রাহাম বলে, কি আমার না, বলো। আমার না। তোমাকে কি, আমাকে বলো। আমার তোমার আদর খেতে ইচ্ছে করছে। কথাটা বলে আরও আব্রাহামকে জড়িয়ে ধরে চুমু খায় আব্রাহামের কণ্ঠনালীতে। আরুর কথা শুনে আব্রাহাম বলে, তুমি না অসুস্থ, তাহলে এসব উঠভর কথা বলো কেন? আরও আব্রাহামের বুকে মাথা তুলে বলে, কোথাও কি লেখা আছে যে অসুস্থ অবস্থায় আদর খাওয়া যায় না? না, কোথাও লেখা নেই, কিন্তু। আব্রাহামের কথা শেষ না হতেই আরও বলে, আমি কিচ্ছু জানি না, আমার এখন আদর চাই। আব্রাহাম আরোকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, জান,
তুমি অসুস্থ, তোমার তো কষ্ট হবে। আরও আব্রাহামকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি সহ্য করতে পারব। আরুর কথা শুনে আব্রাহাম আরোকে ছেড়ে দিয়ে বলে, সত্যি তো? আরও মুচকে এসে বলো, বাইরে কাল বৈশাখী ঝড় উঠেছে, গাছপালাগুলো সব এদিকে ওদিকে হেলে পড়েছে। বাইরে প্রচণ্ড জোরে বাতাস বইছে, আর এই বাতাসের জন্য জানালার থাই গ্লাসগুলোতে শব্দ হচ্ছে। এদিকে চার দেওয়ালের মধ্যেও ঝড় বইছে। এই ঝড় শুধু দুইজনের ব্যক্তির ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। দেখতে দেখতে কেটে যায় ৮ মাস। সময় যে কিভাবে কেটে গেল বোঝাই মুশকিল। সেদিন সকালে টেস্ট করে দেখে 2 দাগ উঠেছে। আরও শিওর হওয়ার জন্য হসপিটালে টেস্ট করে দেখে, আরও 7 সপ্তাহের অন্তঃসত্ত্বা। এদিকে 9.5 মাসের এত বড় পেট নিয়ে আরও রায়মামার বিয়েতে উপস্থিত। সেদিনের ঘটনার পর আর রায়মার মা বুঝতে পেরেছে তারা এমন করলে কাজের কাজ কিছুই হবে না, উল্টো তাদের ভাই বোনের সম্পর্কটা নষ্ট হবে। তাই পুরনো সব বাদ দিয়ে নিজের জীবন আগাতে আজ রায়মার বিয়ে বাড়িতে সবাই ব্যস্ত, কেউ নতুন বরকে নিয়ে, আবার কেউ নতুন বউকে নিয়ে। এদিকে আরও একটা রুমে শুয়ে আছে, তার আজকে ভালো লাগছে না কিছুই। তার তলপেটে আস্তে আস্তে ব্যথা হচ্ছে। বিয়ে বাড়িতে সবাই ব্যস্ত, কাকে এ কথা জানাবে বুঝতে পারছে না সে। আস্তে আস্তে ব্যথা বাড়ছে, এদিকে আরও ব্যথায় ছটফট করছে। আব্রাহাম একটা কাজে রুমে এসে দেখে আরও ব্যথায় ছটফট করছে। সে আরোকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে জান, তুমি এমন করো কেন? কোথায় কষ্ট হচ্ছে বলো? আরও কোনো রকম বলে, আমার তলপেটে প্রচণ্ড ব্যথা করে। আরোর কথা শুনে আব্রাহাম বুঝতে পারে আরোর প্রসব বেদনা উঠেছে। সে আরোকে কোলে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। ছোট বাচ্চার কান্নার আওয়াজে আব্রাহামের বাড়ির সবাই আলহামদুলিল্লাহ বলে। ওটি থেকে নার্সের হাতে কাপড়ে মোড়ানো নরম তুলতুলে দেহটাকে দেখে আব্রাহাম একটা হাসি দিয়ে বলে, মাশাল্লাহ, আমার রাজকন্যা, আমার জান্নাত, তোমাকে স্বাগতম। নার্সের হাত থেকে বাবুটা নিজের কোলে তুলে নিয়ে আব্রাহাম আরও কেমন আছে জানতে চায়। নার্স থেকে জানে আরও ভালো আছে এবং নর্মাল ডেলিভারি হওয়াতে বিকেলেই ছুটি দিয়ে দেবে। আব্রাহাম বাবু কোলে নিয়ে আরোর কেবিনে ঢোকে, দেখে আরও শুয়ে আছে, হাতে ক্যানোলা লাগানো। আব্রাহাম আরোর পাশে বসতেই আরও চোখ মেলে তাকালো। আরোকে তাকাতে দেখে আব্রাহাম একটা প্রাপ্তির হাসি দিয়ে বলে, তুমি আমার জীবন। আর বাবুটাকে দেখিয়ে বলে, এটা আমার জান্নাত। আব্রাহামের কথা শুনে আরও হাসি দেয়। হঠাৎ আব্রাহাম আরোর মেয়ে কান্নায় জুড়ে দেয়। তার কান্না দেখে আরও বলে, তুমি বাবুকে আমার কাছে দাও, ওর ক্ষুধা পেয়েছে, আমি ওকে খাওয়াবো, তুমি বাইরে যাও। আরোর কথা শুনে আব্রাহাম বলে, বাবু খাওয়াও, আমি কেন বাইরে যাব? আব্রাহামের দিকে তাকিয়ে আরও বলে, আমার লজ্জা করছে তোমার সামনে খাওয়াতে। আরোর কথা শুনে আব্রাহাম মুচকি এসে বলে, তোমার এমন কিছু কি আছে তা আমি দেখিনি? আব্রাহামের কথা শুনে আরও লজ্জা পেয়ে বলো, অসভ্য। আব্রাহাম আরোকে বলে, আমি অসভ্য না হলে আজ আমরা বাবা মা হতে পারতাম না। কথাটা বলে আরও আর আব্রাহাম একসাথে হেসে দেয়। তার হাসি দেখে ছোট বাবু কি বুঝল কে জানে, সেও তার বাবা মার সাথে হেসে দেয়। এভাবে তারা হাসি খুশি জীবনযাপন করুক।